সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। এই উপজেলার বেশিরভাগ মানুষের জীবিকা সুন্দরবনকে ঘিরে। জোয়ার ভাটা হিসেব করে তারা ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ঢুকে পড়েন বনের ভেতরে। বনের খাল নদী থেকে তারা শিকার করেন মাছ আর কাঁকড়া। কেউ কেউ ধরেন বাগদা কিংবা গলদা চিংড়ির পোনা। লোনা পানির এই এলাকার চিংড়ি বিদেশেও রফতানি হয়। চিংড়ি চাষের পোনা উৎপাদনে শ্যামনগরের নওয়াবেকি এলাকায় 2002 সালে গড়ে ওঠে রেডিয়েন্ট বাগদা গলদা হ্যাচারি অ্যান্ড নার্সারি। এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী একজন সফল পোনা ব্যবসায়ী। বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি পোনা উৎপাদনে কিছু জমি কিনে আর কিছু জমি ভাড়া নিয়ে গড়ে তুলেছেন আরও 3টি প্রতিষ্ঠান। শুধু ব্যবসায়ী নন, শফিকুর রহমান চৌধুরী এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন ধার্মিক ও দানবীর হিসেবেও। দরিদ্র পিতার কন্যার বিয়ে, মসজিদ, মাদ্রাসা, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানেও তার অবদান অনেক। মধ্য আটুলিয়া জামে মসজিদ গ্রামের একমাত্র মসজিদ। এই মসজিদ নির্মাণেও সেই শফিকুর রহমান চৌধুরীর অবদান আছে, এমন তথ্য পেয়ে টিম 360 ডিগ্রি মধ্য আটুলিয়া গ্রামে। কথা হলো মসজিদ কমিটির সভাপতির ছেলে মাস্টার্স পড়ুয়া শামীমের সাথে। 3 লাখ টাকা ওরা মাল দিছিল ওখানে স্থানীয় রড সিমেন্টের দোকানে বলে দিছিল। আর রড সিমেন্টের দোকান আমাদের পরিচিত, তো উনি ওখান থেকে আমাদের রড সিমেন্ট আনুষঙ্গিক জিনিসপত্র দিছিল। যে ব্যক্তি এভাবে মসজিদে মাদ্রাসায় দান দক্ষিণা করে বেড়ান, তার প্রতি স্থানীয় প্রায় সব শ্রেণীর মানুষের এক ধরনের আস্থা বিশ্বাস তৈরি হবে, সেটাই স্বাভাবিক। শফিক চৌধুরী কুমিল্লার মানুষ, কিন্তু তার প্রতি অগাধ বিশ্বাস সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দাদের। এলাকায় তিনি আস্থার প্রতীক। ফলে স্থানীয় অনেকেই তার ব্যবসায় অর্থ বিনিয়োগ করেছেন লাভের আশায়। কিন্তু তার পরের ঘটনা প্রবাহ আমরা একে একে তুলে আনব আপনাদের সামনে। আমরাও দেখতে চাই কি করে একটি জনপদের প্রায় 300 মানুষ টোপ গিলে ফতুর হয়ে যায়, কি করে একজন দানবীরের মুখোশ মুহূর্তে খুলে যায়। মধ্য আটুলিয়া জামে মসজিদে আবারও যেতে হবে। মধ্য আটুলিয়ার এই মসজিদ নির্মাণে খরচ প্রায় 18 লাখ টাকা। পুরো খরচ দেবার আশ্বাস দিয়েছিলেন সেই শফিক চৌধুরী, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 3 লাখ টাকার রড সিমেন্ট দিয়েই দানবীরের খাতায় নাম লেখান তিনি। পরে বেরিয়ে আসে শফিক চৌধুরীর আসল চেহারা। এখন মাঝে মাঝে ওই দোকানদার আমাদের কাছে টাকা চায়, কারণ সব টাকা ওনারা পরিশোধ করেন। এটা কোথায় দোকানটা? এই নওয়াবেকি বাজার। মানে আপনি কি জানেন কত টাকা বাকি আছে? ওটা তো ওনার দোকানের হিসাব, কিন্তু আমরা 3 লাখ টাকা ওই দোকান থেকে নিছিলাম, তো এই হিসাবটা ওই দোকানদারের কাছে পাওয়া যাবে। এই তরুণের কথার সূত্র ধরে শ্যামনগরের নওয়াবেকি বাজারে টিম 360 ডিগ্রি দেখা হলো রড সিমেন্টের দোকান মালিক ইকরামুলের সাথে। 3 লাখ টাকা এখান থেকে রড সিমেন্ট দিয়েছে। জি, আসলে কি মানে কিভাবে দিয়েছেন? ওই ম্যানেজার সাহেব বললো দিয়ে দেন, টাকা দিয়ে দেবো আমরা, কিন্তু দিয়ে দিলাম, টাকা পেলাম না, দিতে পারলো না। মানে এখন আপনারা সেই টাকা বকেয়া? পুরো টাকা একবারে। কত বছর ধরে আজ টাকা দেই, পান? তারপরে 3 বছর। তার মানে মসজিদে একটি টাকা না দিয়েও দানশীল হয়ে ওঠেন শফিক চৌধুরী। শফিক চৌধুরীর খোঁজে আমরা যেতে চাই নওয়াবেকি রেডিয়েন্ট হ্যাচারিতে। প্রধান কার্যালয়ের ফটকে তালা। একদম তালা মারা। এটা তালা মারা? হ্যাঁ, এটাও তালা মারা। কেউ আছেন ভাই? কেউ বেরিয়ে আসলেন না। কালীগঞ্জ উপজেলার মৌতলা বাজারে পাওয়া গেল রেডিয়েন্ট হ্যাচারির কর্মচারী আসাদুল ইসলামকে, কিন্তু তিনি এখন আর ওখানে চাকরি করেন না। 2014 সালে যোগ দিয়ে
2016 সাল পর্যন্ত কাজ করেছিলেন। প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবার পর এখন ভ্যান চালিয়ে সংসারের চাকা ঘোরান। 3 মাসের বেতন বকেয়া রেখেই চাকরিচ্যুত করা হয় আসাদুলকে। মানে আপনার কাজটা কি ছিল? ওই মাছের খাবার দিতাম। আচ্ছা, কি হয়েছে আপনার সাথে, কি ঘটনা ঘটছে? ওই আমাদের চাকরিতে নিয়ে 14 সালে ঢুকছি, ঢোকার পরে 16 সালে ছাড়ি দিয়ে টাকা পয়সা কিছু দেয়নি। 50,000 টাকার মতন পাবো বকেয়া বেতন। মানে আপনি কি একা এরকম টাকা পান? না, সব ওই 112 জনের মতন পাবো আমরা। 112 জন? হ্যাঁ। 112 জনকে কি টাকা দেয়নি? না, ওই সব বকেয়া বেতন পাবে ফান্ডের টাকা, তো মোট কত টাকা পাবে? প্রায় 22 লক্ষ টাকার মতন। শুধু আসাদুল নন, রেডিয়েন্ট হ্যাচারির 122 জন কর্মচারীর একজনও বকেয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে বাড়ি আসতে পারেনি। অলিউর রহমান, বয়স 26, রেডিয়েন্ট হ্যাচারিতে কাজ করতেন ফিড বয় হিসেবে। এখন বাড়ির আঙিনায় সবজি চাষ করেন। বাড়িতে অসুস্থ ভাই, বাবা, মা সহ 6 জনের সংসারের ঘানি একাই টানতে হয় এই অলিউর রহমানকে। তিনি তার বকেয়া বেতন চাইতে গিয়ে ফিরে আসেন সময় নিয়ে। টাকা পয়সা চাইলে কি বলে? টাকা পয়সা চাইলে বলে যে দেব, ঈদের পরে দেব, 1 সপ্তাহ পরে দেব, এভাবে বলতে বলতে ডেটই পিছিয়ে যায়, কিন্তু ও লোকের ডেট নেওয়া শেষই হয় না। কিন্তু শেষ হয়ে যায় অলিউরের অসুস্থ ভাইয়ের অপারেশন। ভাইয়ের চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খান তিনি। ভাইয়ারে অপারেশন করতে হয়েছিল, পেটের ভিতরে যে নাড়ি আছে নাড়ি বাস্ট হয়ে গিয়েছিল। মাত্র 10 থেকে 12,000 টাকা কোম্পানির কাছে বলে 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 দেয় না। ওই বিপদের মুহূর্তে খুব কষ্ট করে এখান থেকে টাকা নিয়ে তাই অপারেশন করি। অলিউর এখন ধার দেনায় জর্জরিত। যে শফিক চৌধুরী একটা সময় অসুস্থ রোগীর পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছিলেন, সেই শফিক চৌধুরী এখন অলিউরের দুঃসময়ে পাওনা টাকা দিচ্ছেন না। এ তো গেল কর্মচারীদের কথা। এবার জানা দরকার কিভাবে, কোন কৌশলে রেডিয়েন্ট হ্যাচারি 2টি উপজেলার শতাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়ে লাপাত্তা। অনুসন্ধানের তথ্য বলছে এই রেডিয়েন্ট হ্যাচারি MLM ব্যবসার মতো অদৃশ্য পণ্য কেনাবেচার কথা বলে ফাঁদ পেতেছিল। ডেস্টিনি যেমন বান্দরবনে গাছ রোপণের গল্প শুনিয়ে টাকা তুলেছিল, তেমনি রেডিয়েন্ট হ্যাচারি অদৃশ্য পোনার কথা বলে টাকা তুলেছে। এটা একটা চুক্তিপত্র, যার নম্বর 456। চুক্তিপত্র অনুযায়ী প্রতি 5 লাখ বাগদা চিংড়ির পোনার মূল্য ধরা হয় 1 লাখ টাকা। অর্থাৎ কেউ 1 লাখ টাকার পোনা কিনলে বছর শেষে লভ্যাংশ সহ ফেরত তাকে দেয়া হবে 1,35,000 টাকা। অর্থাৎ বছরে লাভ 35,000 টাকা। আমাদেরকে এরকম একটা স্ট্যাম্প দেওয়া হয়, সবাইকে দেওয়া হয়, প্লাস আমাকেও এরকম একটা দিছে, বুঝছেন। কিন্তু আসলে এটা শো মাত্র, বুঝছেন, এটাতে কোনোই কাজ হয় না। কিন্তু আমরা তাদেরকে যখনই বলি, কি লেখা আছে? স্ট্যাম্পে লেখা আছে আপনার, মনে করেন এখানে 70,000 পোনা কিনা হয়, ওখান থেকে আপনার মুনাফা হিসাবে মনে করেন লাখে 35,000 টাকা আসে আর কি। আপনি দিচ্ছেন কত টাকা? আমি দিচ্ছি আপনার 3,64,500। 3,64,500 টাকা দিয়ে কতগুলো পোনা কিনছেন? 18 লাখ? জি। 18,22,500 পোনা কিনছেন? জি। আচ্ছা, এই লাভের টাকা কত আসবে? টপ বংশ সহ আমাকে দেওয়ার কথা বলছে আপনার 4,92,75 টাকা। কিন্তু এই টাকা কি আপনি পাইছেন? না, এখান থেকে আমি একটা পয়সাও আমাকে দেওয়া হয়নি। মাহফুজুর রহমান বুলবুল, তিনিও একসময় রেডিয়েন্ট হ্যাচারির কর্মচারী ছিলেন। তিনি ভালোই জানেন কিভাবে টার্গেট করে টাকা আদায় করা হতো। মনে করেন আমাদের এলাকায় আপনার মনে করেন রিক্সা চালক থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত তারা সবাইকে টার্গেট করে। আমি আমার মায়ের জমি বিক্রিত টাকা আমার কাছে ছিল, সে সময় আমি ওখানে চাকরিরত অবস্থায় ছিলাম, প্লাস তারা আমাকেও টার্গেট করে ফেলে। কিন্তু এই পর্যন্ত এই 2 বছর 2.5 বছর হয়ে গেছে, এর মধ্যে আমাকে একটা পয়সাও দেওয়া হয়নি। সেই টার্গেটে পড়েন এই ক্ষুদে ব্যবসায়ী। সাতক্ষীরার কালীগঞ্জের এই সাইদ ব্যবসা করছেন দীর্ঘ 17 বছর ধরে। বড় ব্যবসায়ী হবার স্বপ্নে তিনিও শফিক চৌধুরীর প্রলোভনে পড়ে বিনিয়োগ করেন 20 লাখ টাকা। ব্যাংক থেকে 12 লক্ষ টাকা ক্যাশ নিছে, আর 8 লক্ষ টাকা তারা বিভিন্ন সময় মানে একই সাথে নিছে, 2-3 দিনের আপডাউনে
টাকাটা আমাদের থেকে তারা নিয়ে গেছে। ফোন দিলে ধরে না, আর ফোন যদিও ধরে 1 মাস 2 মাস পরে একদিন যদি ফোন ধরে তাহলে আমাদের একটা ডেট দিয়ে দেয় যে অমুক দিন তোমার দেবানে, তোমার টাকা চিন্তা করতে হবে না। আবার সেইখান থেকে আবার 6 মাস ফোন ধরে না, আবার একটা ডেট দেয়। এইভাবে ঘুরাচ্ছে একের পরে। বারবার সময় নেয়া শফিক চৌধুরীর আরেকটা কৌশল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন বিশ্বাসে এত টাকা বিনিয়োগ করলেন আবু সাইদ? মসজিদ, মাদ্রাসা বা অনাথ মানুষের মেয়ে বিবাহ, তারপরে আপনার এতিমখানা, তারপরে যারা দুরস্থ মানুষ তাদের সাহায্য কিছু কিছু তিনি দান ধ্যান করতেন। এই দেখে তার প্রতি আমাদের একটা আস্থা এসে গেল যে মানুষটা ভালো মানুষ। এখন তো মনে হয় সে একজন বড় মাপের একজন টাউটবাজ, বাটপার। পাটপাড়ির আরও একটা নমুনা দেখতে টিম 360 ডিগ্রি এবার কালীগঞ্জের সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এই নদীর নাম কালিন্দী। নদীর তীরেই এলাকাবাসী করেন বাগদা চিংড়ির চাষ। এই ইটভাটার মালিক হাজী শেখ ফজলুল হক। চিংড়ি চাষের পাশাপাশি ইটভাটার ব্যবসাকে বড় করার জন্য 88 লাখ টাকা ঋণ নিয়েছিলেন ব্যাংক থেকে। কিন্তু সেই টাকা ইটভাটার কোনো কাজেই আসেনি। টাকাটা এখন শফিক চৌধুরীর পকেটে। ভাটা ছিল, ভাটার টাকাটা আমার কিছু টাকা ওনার কাছে ছিল, 1 কোটি টাকা ছিল। আর বললো যে এই বাকি এই টাকাটা দাও, ব্যাংকের টাকাটা আমি একসঙ্গে তোমার টাকাটা দিয়ে দেবো। তার মানে 88 লাখ টাকা নেয়ার আগে শফিক চৌধুরী তার কাছ থেকে আরও নিয়েছে 1 কোটি টাকা। এত টাকা নিল কিভাবে? কথা হয় ফজলুল হকের ছেলে পলাশের সাথে। আপনাদের কাছ থেকে টাকাটা নিল কিভাবে? 2000 সালের থেকে পুনর ব্যবসা প্রথম লেনদেন করতাম, করতে করতে খুব সম্পর্ক ভালো ছিল। প্রথম 1 কোটি টাকা নিয়ে নেবার পরে তখন ডকুমেন্টস ছিল আমাদের কাছে। পরে এবার ওই লোক করলো কি, যে ও লোকের ওই জমি জায়গা দেখাইয়ে লোন নেবে বলে আব্বার ডাকলো। বললাম আমার লোনটা পাস করাই নেই, আপনি আপনার লোনটা দিয়ে দেন। আমার দেওয়ার পরে আমি একসঙ্গে আপনার 2 কোটি টাকা শোধ করে দেবো। এরপর 3টি বছর পেরুলেও আর একটিও টাকা পাননি সাতক্ষীরার কালীগঞ্জের শেখ ফজলুল হক। অথচ মাস গেলেই গুনতে হচ্ছে ব্যাংকের সুদ। সুদ গুনতে গিয়ে বন্ধ হয়েছে ইটের ভাটা, বন্ধ হয়েছে চিংড়ির ব্যবসাও। লোকসান গুনতে গুনতে এখন পথের ফকির হতে বসেছেন একসময়ের দাপুটে ব্যবসায়ী ফজলুল হক। শুধু এই ফজলুল হকই নন, এলাকার রিক্সা চালক, ভ্যান চালক, ফকির, টোকাই কেউই বাদ পড়েননি শফিক চৌধুরীর টার্গেট থেকে। সেসব ঘটনা নিয়ে ফিরব, তবে একটা বিরতির পর। বলছিলাম শফিক চৌধুরীর টার্গেটের কথা। টার্গেটের ক্ষেত্রে তিনি কোনো ভেদাভেদ করেননি। উঁচু নিচু, ধনী গরিব, ফকির টোকাই, জেলে মুচি এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যারা রেডিয়েন্টের প্রলোভনে পড়ে টাকা খোয়াননি। কেউ জমি বেচে, কেউ দোকান বেচে, কেউ বা পেনশনের পুরো টাকাটাই তুলে দিয়েছেন রেডিয়েন্টের শফিক চৌধুরীর হাতে। শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন। খুব সাধারণ জীবনযাপন এই গ্রামের মানুষের। কেউ মাছ ধরেন, কেউ ভ্যান চালিয়ে জীবনের চাকা ঘোরান। মধ্য আটুলিয়া গ্রামের অনেকেই জীবনের সবটুকু সঞ্চয় বিনিয়োগ করেছিলেন রেডিয়েন্ট হ্যাচারিতে। তাদেরই একজন আবু বকর মোল্লা, বয়স 70 বছর। বিদেশ থেকে ছেলের পাঠানো ৭৫,০০০ টাকা বিনিয়োগ করেছিলেন ২০১৪ সালে। মেয়াদ শেষে লাভের টাকা সহ তুলতে গিয়েছিলেন রেডিয়েন্ট হ্যাচারিতে, কিন্তু হাতে টাকা পেয়েও ফিরেছেন শূন্য হাতে। টাকা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলে বললো কি যে টাকা উঠিয়ে কী করবো, টাকা জমা দিয়ে যাও, হ্যাঁ লাভ পরের বছর নিয়ে। তা আমি চিন্তা করলাম যে আমার টাকা কাজে লেগে দিয়ে না, আচ্ছা থাক, এইভাবে রেখে দিয়েছিলাম। মানে আপনার টাকাটা তুলতে গেছেন, তোলার পরে টাকাটা হাতে পাইছেন, যখন বাড়িতে নিয়ে আসবেন তখন আপনাকে বলছে যে টাকাটা এখন রেখে যান, রেখে গেলে আপনার আরও বেশি লাভ হবে। আপনার টাকা আপনার আনতে পারেন না আর? না না, আমি টাকা ফেরত আসি। টাকা ফেরত না পেয়ে অনিশ্চয়তার মুখোমুখি আবু বকর।
একই গ্রামের সখিনা বিবি শ্যামনগরে থাকেন 6 মাস, বাকি 6 মাস থাকেন ভারতের কলকাতায়। সেখানে কাগজ কুড়িয়ে টাকা জমান। তিনিও জমানো 4 লাখ টাকা রেখেছিলেন রেডিয়েন্ট হ্যাচারিতে। একটা কাগজটাকে আপনি বিক্রি করছেন, সেই টাকা আপনি জমাইছেন, সেই টাকা আপনি পুরোটা দিয়ে দিয়েছেন রেডিয়েন্ট। তো এই টাকাটা আপনাকে ওখানে দিতে বলছে কি? বলছে এই আমাদের যে আত্মীয়স্বজন আগেতে দেশে ওরা দেব, ওরা পরিচয় হয়েছে, ওদের সমন্দিরে সব দিয়েছে, তাই বললো যে দেও ভালো হবে এখানে, এই ভালো হবার জন্য দিছি, এখন এই হচ্ছে। ভালো লাভ করতে গিয়ে উল্টো হারিয়ে ফেলেন পুরো জীবনের সঞ্চয়। তবে কেউ কেউ হারিয়েছেন পুরো জীবনটাই। টাকা না পেয়ে দুশ্চিন্তায় হার্ট অ্যাটাক করে মারা যান শ্যামনগর বাজারের ব্যবসায়ী আসাদুজ্জামান মিন্টুর বাবা আব্দুস সাত্তার গাজী। 18 লাখ টাকা বিনিয়োগ করে একটি টাকাও পাননি। ওনার কাছে কিছু ছিল এবং লোন নিয়েই টাকাটা দিয়েছিল ব্যাংকেতে, যে আমি দিচ্ছি, এটা আবার পরিশোধ হয়ে যাবে টাকা দিলে। এভাবেই আর কি উনি টাকাটা দিল, কাগজপত্রও করা আছে। পরবর্তীতে টাকা আজ দেয় কাল দেয় করে টাকাটা আর দেওয়া হয়নি। উনি যেদিন মারা গিয়েছিল তার আগের দিনও ওখানে, মানে ওনার যে হেসারি, ওখানে গিয়েছিল। হ্যাঁ, ওখানে গিয়েছিল এবং যে দেবে কিন্তু আসলে দেওয়া হয়নি, টাকাটা দেয়নি। পরে উনি বিভিন্ন চিন্তায়, দুশ্চিন্তায় আর কি উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। নওবেগী বাজার, এই বাজারের ছোট বড় সব ধরনের ব্যবসায়ীকেই টার্গেট করে রেডিয়েন্ট হ্যাচারি। বছরে লাখে 35,000 টাকার প্রলোভনে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ী কম বেশি বিনিয়োগ করতে থাকে। রুহুল আমিনও বিনিয়োগ করেন 1 লাখ টাকা। আপনি তো দেখলাম যে 2013 সালে 1 লাখ টাকা দিয়েছিলেন, ওখানে বিনিয়োগ করেছিলেন। তো 2013 সালে বিনিয়োগ করার পর আপনি কত টাকা লাভ পেয়েছেন? না, দেয়নি, ওই রিনিউ করে খালি। রিনিউ করে, শুধু রিনিউ করে? রিনিউ করে। 2013 সাল থেকে রিনিউ করছেন? রিনিউ করে। এ তো দেখছি প্রতারণার আরেক কৌশল। বছরের পর বছর চুক্তি নবায়ন করে এখন লাপাত্তা। কথা হলো বাজারের বেশ কয়েকজন ক্ষুদে ব্যবসায়ীর সাথে। আপনি কত টাকা দিয়েছেন? 35 লাখ। 35 লাখ। কত বছর ধরে? আজ 5 বছর। 5 বছর। আপনি কত টাকা দিয়েছেন? 5 লাখ। 5 লাখ। কত বছর হয়েছে? 4 বছর। 4 বছর। আপনার? আমার 3 লাখ। আমার হলো ইনভেস্টের টাকা না, আমার জমি বেচার টাকা। জমি বেশি, যে জমি নিয়েছে ওই যে হ্যাসারিতে, যেটা হ্যাসারি প্রতিষ্ঠিত ওই প্লটের জমি, জমিনে টাকা দেবে করতে এর মধ্যে বন্ধ হয়ে গেছে। আপনারা আগে বুঝেন নাই এটা? না, আমরা বুঝতেই পারিনি। আমাদের আছে লাভ দেখাইছিল আপনার আছে লাখে 35,000। আপনারা কি পাইছেন লাভের টাকা? লাভের টাকা তো দেবে, মানে প্রত্যেক বছর যেই শেষ হয়, ম্যাচ যেই শেষ হয়, সেই বলে কি যে এগুলো আবার রাখেন, আবার একটা নতুন কাগজ ধরে দেয় হাতে। কেউ রেহাই পায়নি শফিক চৌধুরীর টার্গেট থেকে। মানুষদের কাছ থেকে টাকা তুলতে একটা বিশেষ টিম গঠন করেছিলেন, যাদের কাজ দামি গাড়িতে চড়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষদের মগজ ধোলাই করা। এমনকি এলাকা ভিত্তিক এজেন্টও নিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। কমিশনের বিনিময়ে এই এজেন্টরা এমএলএম ব্যবসার মতো শুধুমাত্র কাগজে কলমে কোটি কোটি টাকার চিংড়িপোনা দেখিয়ে মানুষদের কাছ থেকে টাকা তুলত। এবার সেই বিশেষ টিমের একজন সদস্য আমাদের সামনে। রায়হান টেকনিশিয়ান হিসেবে যোগ দিয়েছিলেন রেডিয়েন্ট হ্যাচারিতে। এরপর পদোন্নতি পেয়ে হন হিসেব সহকারী। বাড়তি কাজ ছিল মাঠ থেকে টাকা তোলা। মালিক আমাদেরকে বলতো যে আমার টাকার প্রয়োজন, এই মুহূর্তে কারা কারা ইনভেস্ট করতে চায় তোমরা মাঠ পর্যায়ে যাও। কোম্পানির গাড়ি দিয়ে আমরা যাইতাম ফিল্ডে। কিছু হ্যাচারির এজেন্ট তারা মানুষজনকে বুঝাই নিয়ে আসতো যে তোমরা রেডিয়েন্টে টাকা ইনভেস্ট করো। হয়তো তাদের কথা অনেকটা বিশ্বাস করতো না, যার ফলে বিশ্বস্ততা আনার জন্য আমাদের ওখানে নিয়ে যেত প্রতিনিধি হিসেবে। যারা এখানে ইনভেস্ট করছে কিছু লোককে আমরা ডাকতাম, ডেকে তাদেরকেও মডেল হিসেবে আমরা দেখাতাম যে দেখেন এনারা এখানে টাকা রাখছিল, এনারা কি পরিমাণ টাকা পাইছে বা ভবিষ্যতে তারা কি পরিমাণ টাকা রাখতেছে এখানে, জাস্ট এটা আমরা ওনাদেরকে বুঝাতাম। টাকা নিয়ে 2016 সালেই বন্ধ করে দেয়া হয়েছিল রেডিয়েন্ট হ্যাচারি। পাওনাদাররা টাকার জন্যে চাপ দিলে নতুন কৌশল বেছে নেন শফিক চৌধুরী।
2016 সালে আপনি বললেন যে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়, এরপরে তো আবার মানুষের কাছে টাকা নিছে, মানুষকে আবার বলছে যে অফিস চালু হচ্ছে, আমার হ্যাচারি চালু হচ্ছে, আপনার টাকা বিনিয়োগ করেন, এটা কিভাবে সম্ভব ছিল? তিনি বললো যে আসলে আমার ব্যবসা একটু লস হয়েছে, তা আপনারা যারা টাকা ইনভেস্ট করেছেন ইতিপূর্বে তারা আর আবারও টাকা পয়সা দেন, আমি ব্যবসাটারে আবার দাঁড় করাইলে আপনাদের সমস্ত টাকা পয়সা দিয়ে দেবো। তো তখন মানুষজন চিন্তা করি যে আসলে তো আমরা টাকাগুলো তো ফেরত পাবো না, ইনি যদি ব্যবসা বন্ধ রাখে বা ইনি যদি এখান থেকে চলে যায়, তো আমরা কি করি, ব্যবসাটারে বাঁচিয়ে রাখি। তো সেক্ষেত্রে আবার অনেকে ইনভেস্ট করছে। এভাবে কত গ্রাহক থেকে কত টাকা নিয়ে গেছেন উনি? আমি যতদিন ওখানে চাকরিরত অবস্থায় ছিলাম ততদিন আমার তথ্য ছিল যে 250+ গ্রাহক ছিল ওখানে, আর তাদের মুনাফার টাকা সহ বাৎসরিক যে হিসাব আসে তাতে প্রায় 300 কোটি টাকা। রেডিয়েন্ট হ্যাচারির এই সাবেক হিসেব সহকারী আমাদেরকে যে তথ্য দিচ্ছেন সেটা তার সময়কালের। এখনকার তথ্য অবশ্য তার জানা নেই। এখনকার তথ্য জানতে আমরা দেখা করতে চাই শফিক চৌধুরীর সাথে। আমরা জানতে চাই তিনি কত মানুষের কাছ থেকে আসলে টাকা নিয়েছেন আর কেনই বা নিয়েছেন। সেটা জানতে টিম 360 ডিগ্রি হাজির হবে তার সামনে, তবে আরও একটা বিরতির পর। বলছিলাম রেডিয়েন্ট হ্যাচারির মালিক শফিক চৌধুরীর সামনে আমরা হাজির হব, তবে তার আগে একটু ঘুরে আসা যাক রেডিয়েন্ট হ্যাচারি এবং কালচার প্রজেক্টগুলো থেকে, যেগুলোর কিছু জমি তিনি কিনেছিলেন, কিছু ভাড়া নিয়েছেন। তাহলে চলুন ঘুরে আসা যাক এই বন্ধ হয়ে যাওয়া কিছু প্রজেক্ট থেকে। মুন্সিগঞ্জের কলবাড়ি এলাকা, ছাতিনাখালীর 75 বিঘা জমির ওপর এই প্রকল্পটি রেডিয়েন্টের। খালি জমি পড়ে আছে দীর্ঘদিন ধরে, অথচ একসময় এখানে শতাধিক কর্মচারী কাজ করতেন। কথা বলার মতো যখন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমাদের সামনে একজন পথচারী। দেখা যাক তিনি কিছু জানেন কি না। বন্ধ কতদিন ধরে এটা? এই প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। থাকে না এখানে? এখন এখানে কেউ থাকে না। আগে কেমন লোকজন ছিল? আগে মেলা লোকজন ছিল। 100-এর উপরে? হ্যাঁ। কি করতো তারা? এই যে বাগদারে ইয়ে করতো, চাষ করতো। মুন্সিগঞ্জ এলাকা ছেড়ে টিম 360 ডিগ্রি এখন নওয়াবেকি এলাকায়। এটিও রেডিয়েন্ট হ্যাচারির প্রকল্প। জমি ভাড়া করে প্রকল্পটি করেছেন শফিক চৌধুরী। এই প্রকল্প দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিলেও সেই ঋণ শোধ করতে পারেনি রেডিয়েন্টের মালিক। প্রকল্প থেকে বেরিয়ে আসতেই আমাদের সামনে দুজন জমির মালিক হাজির। তারাও এসেছেন অভিযোগ নিয়ে। জমি কতটুকু নিছে আপনার? আমাদের কয়বার মিলে 5 বিঘে 5.5 বিঘে জমি। 5 বিঘা 5.5 বিঘে কত টাকা পাবেন? তা আপনার 9,000-8,000 টাকা করে হারিয়ে দেওয়ার কথা। হারির টাকাটা কি আসে? হারির টাকা জমির জমির ওদের লিড দিছি, আমাদের বাৎসরিক 9,000 টাকা হারি টাকা দেবে। কত বিঘে আপনার? আমার 28 বিঘে জমি। আটুলিয়া ইউনিয়ন পরিষদ। পরিষদের একজন সদস্য গফুর মেম্বারও রেডিয়েন্টে টাকা দিয়েছিলেন। তিনি শফিক চৌধুরীকে চাপের মুখে ফেলে স্থানীয় সাংসদের সহযোগিতায় নিজ টাকা তুলেও নেন। গফুর মেম্বার ক্যামেরায় কথা বলতে চেয়েও শেষ পর্যন্ত আমাদের না জানিয়েই ইউনিয়ন পরিষদ থেকে চলে যান। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি কি চলে গেছেন নাকি? হ্যাঁ আমি চলে আসছি, আমি হাঁটা দাও গরু কিনতে। আরে বলে যাবেন না, আমি তো বসে আছি আপনার জন্য। না আমার ইয়ে করলে পর এমপি সাহেবের কাছে আমার ওষুধ দিয়ে যাবে। এমপি সাহেবের কাছে আপনি ওয়াদাবদ্ধ ছিলেন? হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি তাহলে সমস্যা করবে এমপি সাহেব আপনাকে দিলে কথা বললে? না এমপি সাহেব থেকে মিটাই দিও তো, এ বিষয়ে এ ব্যাপারে আমি ইয়ে করতেই পারবো না এখন ভাই, আমি কিছু আর বলতে চাচ্ছি না। তার মানে স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারও জানেন এই বিষয়গুলো। তার সাথে কথা হয় মোবাইল টেলিফোনে। আপনার কি মনে হয় রেডিয়েন্ট কি প্রতারণা করেছে নাকি? প্রতারণা তো বটে, মানুষের টাকা নাই দিকে প্রতারণা তো। সবাই বলে যে আপনার সাথে একটা সম্পর্ক ভালো আছে। না কোনো সম্পর্ক নাই আমার সঙ্গে। সমঝোতা করতে গেছেন কেন তাহলে, যদি আপনার সাথে যদি না থাকে? আরে মানুষ আসলে সব বলবো না আমি সমঝোতা করার জন্য।
টিম 360 ডিগ্রি ঘটনাস্থলে যাবার পর মোবাইল টেলিফোনে হুমকি আসতে থাকে। অভিযোগকারীরা ভয়ে মুখ খুলতে দ্বিধায় পড়ে যান। তেমনই একজন দিন ইসলাম। কথা বলতে চাচ্ছেন না কেন? না, আমি কথা বলতে চাচ্ছি না কেন, ও লোক যে হুমকিটা দিয়েছে সেই হুমকি তো আমার হচ্ছে, ভয় হচ্ছে। এবার শুনতে চাই তাকে শফিক চৌধুরী কি হুমকি দিয়েছেন। মিডিয়াতে যোগাযোগ করলে মিডিয়াতে কইলি কি টাকা কি মিডিয়ারা দিবে নাকি না সরকার দিবে না আমি দিব? মিডিয়াতে যদি আপনারা দেন তাহলে মিডিয়ারা দিবে টাকা, আর নাহলে সরকার দিবে। আমি সিটিং হয়ে যাব, তাহলে আপনারা আমার ইচ্ছে করে সিটিং বানালে আপনাদের টাকা মাটি হয়ে যাবে। পরে জানালেন শফিক চৌধুরীর বিরুদ্ধে তিনি একটি মামলাও করেছেন। মামলা করছেন কোথায়? সাতক্ষীরা কোর্টে। কত টাকা পাইতে হবে? 25 লাখ। 25 লাখ টাকা দিচ্ছে। ও হাজিরই হয়, ওয়ারেন্ট হয়ে মানে ওয়ারেন্ট হয়েছে, তারপর হাজিরই হয়। ওয়ারেন্ট হয়েছে? হ্যাঁ, ওয়ারেন্ট হয়েছে। এই ব্যক্তির কথার সূত্র ধরে আমরা সাতক্ষীরা থেকে কুমিল্লায় যেতে চাই। আমরা জানতে চাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরেও কেন শফিক চৌধুরী গ্রেপ্তার হচ্ছেন না। আমরা কক্সবাজারেও যেতে চাই, যেখানে শফিক চৌধুরী প্রায় 100 কোটি টাকা খরচ করে গড়ে তুলেছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। সমুদ্রনগরী কক্সবাজার। 2.5 বছর আগে শহরের ঝাউতলা এলাকায় গড়ে তুলেছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। সাতক্ষীরার অভিযোগকারীদের দাবি তাদের কাছ থেকে টাকা নিয়ে বানিয়েছেন নজরকাড়া এই ফিশ ওয়ার্ল্ড। কক্সবাজারের এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে শফিক চৌধুরীকে পাওয়া গেল না। যেতে হবে তার গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নওয়া গ্রামে। শফিক ভাই কি আছে বাসায়? না, শফিক তো ঢাকায়। নওয়া গ্রামের বাড়িতে শফিক চৌধুরী নেই। কথা হয় তার বাবার সাথে। এই মামলার ব্যাপারটা কি আপনি জানেন? না, এটার ব্যাপারে আমি জানি না, তবে অভিযোগ করছে তারা তো ধরেন এখানে সম্পদ আছে, এখন ধরেন করোনা হয়েছে, এখন তো আর টেয়া দিতে পারতেছে না। দুজন করোনাকে তাই গেব, সম্পদ বেচবো বা লোন লইব, 1 কোটি টাকা দিয়ে দিব, তাদের ব্যবসা করে টেয়া দিয়ে দিব। টাকা দিয়ে দিব? তার তো টাকা হয়নি, আছে টাকা দিয়ে দিব। তারা টাকা রাখবো কেমনি? আপনাদের বাসায় পুলিশ টুলিশ আসছে? থানা থেকে কেউ কিছু জানিয়েছে ব্যাপারে? না, আমরা বাড়িতে কোনো আসে না। গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরও কেন পুলিশ আসেনি জানতে এবার টিম 360 ডিগ্রি কুমিল্লা সদর দক্ষিণ থানায়। তাকে আমরা ধরার জন্য বারবার তার বাড়িতে হানা দিয়েছি। সে যেহেতু এলাকায় আসে না, আমরা সংবাদ পেয়েছি যে সে চট্টগ্রাম অথবা কক্সবাজার এলাকায় থাকার সম্ভাবনা আছে। তার সেই ঠিকানাটা আমরা নেওয়ার চেষ্টা করতেছি। তার ঠিকানা পেলে আমরা ওই থানায় আমরা চিঠি পাঠাবো তাকে গ্রেপ্তারের জন্য, এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে মোট 2টি গ্রেপ্তারি পরোয়ানা আছে। পুলিশ তার অবস্থান না জানলেও আমরা খুঁজে বের করেছি শফিক চৌধুরীকে। রাজধানীর দৈনিক বাংলার মোড়ের এই অফিসে তাকে পাওয়া গেল। প্রথমেই তার আনুষ্ঠানিক বক্তব্য নিতে চাই, কিন্তু তখনই তিনি তার সেই পুরনো কৌশল ব্যবহার করে আমাদের কাছ থেকে সময় নিতে চাইলেন। আমার কথা হলো আমি ইন্টারভিউ দিব আপনারে। আমার ধরুন একটা মানুষ সমস্যা পড়লে মানুষের 2 মাস 4 মাস সময় দেয় না। আমরা 3 মাস সময় দিয়ে দেখেন আমি কি করি, মুভমেন্টটা আমার কি দিয়ে রাখছি। আর 3 মাস ধরুন আপনার কাছে আমি 3 মাস সময় ছিলাম, 5 মাস সময় ছিলাম, আপনি আমার দিবেন না? জানতে চাই মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না কেন। আজকে 4-5 বছর ব্যবসা একটু ডাউন হয়ে গেছে। প্রোডাকশনের পজিশন ভালো, কিন্তু রেট ছিল না। আবার প্রোডাকশন হইলে আবার দেখা গেল সেল নাই, অনেক সময় দেখা গেল প্রোডাকশানে মরক ধরছে, এরকমভাবে বিভিন্নভাবে একটা অবস্থায় আমার আছে 4 বছর এই প্রজেক্টটা বন্ধ। ব্যবসায় ক্ষতি হলে কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড করলেন কি করে? এই যে খরচ এই যে প্রজেক্টটা করছে কক্সবাজারের নিজের টাকা সম্পূর্ণ একটা ব্যাংক লোনও পায় নাই। সবাই বলতেছে যে আপনি এইখান থেকে টাকা নিয়ে ওইখানে। না 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 না, আমিও কিন্তু তার টাকা নিয়ে এটা এদিকে আসে ক্যাশ ঢুকাইছি আর কি। ওই ক্যাশটা কোথায়? মানে এটা কি আপনার না বললাম না, আমার কাছে 7-8 কোটি টাকা ছিল,
আর 7-8 কোটি টাকা ওই এলাকার লোকজন থেকে টানছি, ওটা রেকর্ড আছে। এবার জানতে চাই গফুর মেম্বারের বিষয়টা কে সমঝোতা করে দেন। গভর্নমেন্ট মেম্বারের লগে আমার শেষ, ওরে টাকা পয়সা দিয়ে দিয়েছে। এমপি সাহেব সব বসে এমপি সাহেবের সিদ্ধান্ত করে দিয়ে ও এমপি সাহেবের কাছে গেছিল। আমি এমপি সাহেবের বললাম, এমপি সাহেব আমার তো এমপি সাহেব আমার ওই যে কালচার প্রজেক্ট যেটা গেছেন এটা উদ্বোধন এমপি সাহেবই করছে। মানুষকে ফোন দিয়ে হুমকি দিচ্ছেন কেন? না, কারণ হুমকি দেয়নি। ওইখানে তো যে ওরা বলতেছে আমাদেরকে হুমকি দিচ্ছে, কথা বলতে না বলতেছে, মিডিয়া কি টাকা দিবে নাকি তোমাদের কথা বললে? না, এখন একজনে বলতেছিল আমি হুমকি দিই না, আমি বলছি মিডিয়া যদি যায়, মিডিয়ারে আমরা যা বলছে মানে যা বলা দরকার আমরা বলেন, কোনো অসুবিধা না, আমি তো আর মিথ্যা না। এবার শোনা যাক তিনি আসলে সেদিন কি বলেছিলেন। মিডিয়াতে যোগাযোগ করলে মিডিয়াতে কইলি কি টাকা কি মিডিয়ারা দিবে নাকি না সরকার দিবে না আমি দিব? মিডিয়াতে যদি আপনারা দেন তাহলে মিডিয়ারা দিবে টাকা, আর নাহলে সরকার দিবে। আমি সিটিং হয়ে যাব, তাহলে আপনারা আমার ইচ্ছে করে সিটিং বানালে আপনাদের টাকা মাটি হয়ে যাবে। আমাদের সামনে এক ধরনের কথা বললেও কিন্তু তিনি মোবাইল ফোনে বিনিয়োগকারীদের সাথে কথা বলেন হুমকির সুরে। কয়েকটা দিন সময় নেন কিন্তু কাটিয়ে দেন বছরের পর বছর। এমন উদাহরণ শুধু সাতক্ষীরায় নয়, দেশের নানান প্রান্তে এমন বহু শফিক চৌধুরী ছড়িয়ে ছিটিয়ে আছেন, যাদের দেয়া টোপ গিলে নিঃস্ব হচ্ছেন প্রান্তিক মানুষ। এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। দান দক্ষিণা কিংবা মুখের কথায় ভুলে না গিয়ে খোঁজ খবর করুন, প্রয়োজনে আইনের আশ্রয় নিন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।